দলের সমর্থন কিংবা একজন নেতার কতটুকু জনপ্রিয়তা আছে সেটা কিন্তু বুঝবার একটা মাপকাঠি, অন্তত আমাদের মতন দেশে, সেটা হচ্ছে কি পরিমাণ লোক সমাগম আপনি করতে পারছেন। আর আপনি যখন সরকারের ভেতর থেকে এবং তরুণ প্রজন্মের একজন অত্যন্ত প্রভাবশালী প্রতিনিধি হয়ে আপনি নিজেই নিজের সমস্ত ব্যর্থতা লাইনে লাইনে লিখে দিচ্ছেন, তখন কি আসলে আর দ্বিতীয় কোনো প্রশ্ন হয়? জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমাদের সঙ্গে যুক্ত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নুন তুষার, আমাদের সঙ্গে খুব শিগগিরই এসে যুক্ত হবেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং সাথে থাকবেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আব্দুল হান্নান মাসুদ পথে আছেন, কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। যতদূর খবর পেয়েছি তারা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকা আছেন কোন একটি বিশেষ কারণে, ঠিক আমি এখনো ঠিক জানি না কি কারণে আসলে রাস্তায় ট্রাফিক জ্যাম। অরুন্ধতী রায়ের একটা কথা দিয়ে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেটা বলেই অনুষ্ঠান শুরু করতে চাচ্ছি। পাকিস্তান ও ভারত যুদ্ধ করছে না, যুদ্ধ করছে তাদের সরকারগুলো। দুই দেশের ব্যবসায়ী সমাজ, চলচ্চিত্র শিল্প ও সাধারণ মানুষ একে অপরের বিরুদ্ধে নয়। এই যুদ্ধ আসলে একটি নাটক যা দুই দেশের শাসক শ্রেণী সৃষ্টি করেছে, যারা ভয়ের আবহ ও ঘৃণা থেকে সুবিধা অর্জন করে। ভারতীয় ও পাকিস্তানি অভিজাত শ্রেণী জাতীয়তাবাদ ও কাশ্মীর ইস্যুকে জিয়ে রাখে, যাতে জনগণের দৃষ্টি দারিদ্র্য, বৈষম্য এবং সরকারের ব্যর্থতা ও দমন পীড়ন থেকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া যায়। ভারতীয় লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায় এমন একটি কথা বলেছেন। যুদ্ধ নিয়ে আলোচনা করতেই হবে, যুদ্ধ যতই আসলে আলোচনা না করতে চাই, যুদ্ধে জড়াতে না চাইলেও প্রতিবেশীরা যখন যুদ্ধ করে তখন তো এক ধরনের টেনশন আমাদেরও করতে হয়। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আজ সর্বদলীয় বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন আর কোনো সামরিক অভিযান পরিচালনা করতে চায় না নয়াদিল্লি। ওদিকে ভারতের হামলায় বেসামরিক লোক নিহত হওয়ার বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বলেছেন শহীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেব। আবার এরই মধ্যে শুনতে পেয়েছি হামলা পাল্টা হামলার মধ্যেই দুদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের ফোন আলাপ হয়েছে বলে জানা গেছে। ভারত পাকিস্তান সংঘাত কোন দিকে যাচ্ছে? প্রথমত হচ্ছে ভারত পাকিস্তানের যে বর্তমান সংঘাত, সেটা মনে হচ্ছিল যে একটা সীমাবদ্ধভাবে হবে। ভারত যেটা বলেছে, যে রাজনাথ সিং এর কথা যেটা বললেন, তারা তাদের টার্গেট যেগুলো ছিল সেগুলোতে হামলা করেছিল, এবং তারা একটা জিনিস বলেছে যে এখানে সন্ত্রাসীদের ক্যাম্প ছিল, যারা সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন বা জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিলেন, তাদের ক্যাম্পে তারা হামলা করেছেন এবং কোনো সামরিক স্থাপনায় হামলা করেননি। তো এই অবস্থায় তারা বলেছে যে তারা আর কোনো হামলা চালাবে না বা পরের দিকে এসকেলেশন করবে না, আর কি ডিএসকেলেশন চায় তারা। তো সেখানে পাকিস্তানের পক্ষ থেকে যে বলা হয়েছে, যে তারা তো বলেছেন যে সময় হলে আমরা আমাদের জবাব দেবো, এবং আপনি যেটা বললেন যে প্রতি ফোঁটা রক্তের তার আগে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে সিন্ধু নদীর পানি নিয়ে কথা বলা হয়েছিল যে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে। তো এটা অরুন্ধতী রায় যেমন বলছেন যে এটা পাকিস্তানের যারা শাসক গোষ্ঠী বা ভারতের যে শাসক গোষ্ঠী আছেন, তারা তাদের মতো বাক্যবান চালিয়ে যাচ্ছেন, এবং কিছু কিছু তো ঘটনা ঘটছে, কিছু কিছু ঘটনা আমরা প্রত্যক্ষ করছি, এবং এরপরেও কিছু ড্রোন হামলা এগুলো আসছে। তো বিভিন্ন পক্ষের দাবি বিভিন্ন রকম। আপনি যদি এনডিটিভি বা ভারতের কোনো মিডিয়া শুনেন, তাহলে দেখবেন যে এখানে কি ধরনের কথাবার্তা বলা হচ্ছে। আপনি উল্টা দিকে যদি ডন বা জিও টিভি বা পিটিভি শুনেন, তখন দেখবেন একটা আলাদা চিত্র আনা হচ্ছে। তো এখানে এখন বাকযুদ্ধ, এবং যুদ্ধটা শেষ পর্যন্ত কোন পর্যায়ে গড়াবে এটা নিয়ে মন্তব্য করাটা খুব কঠিন। বাট বিশ্ব নেতৃবৃন্দ এবং অন্যান্য সকলেই চেষ্টা করছেন যাতে এই জায়গাটায় তাদের মধ্যে একটা মতৈক্য পৌঁছানো যায় এবং এই যুদ্ধটা যাতে শেষ হয়। যুদ্ধ মানেই তো হলো মানুষের ক্ষতি, সাধারণ মানুষের ক্ষতি। আসলে যুদ্ধের কিছু পক্ষ লাভবান হয় সবসময়, তারা খুবই
সামান্য কিছু মানুষ, পার্সেন্টেজ হিসাবে তারা 5%ও না, তো তারা হয়তো লাভবান হবে, কিন্তু একেবারে 95% সাধারণ মানুষ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হবে, এটা আমরা নিশ্চিত। দ্রব্যমূল্য বেড়ে যাবে, প্রাণহানি ঘটবে, এবং যাদের প্রাণহানি ঘটবে তাদের পরিবার পরিজন অনেক কষ্ট পাবেন, এবং একদম সারা বিশ্বব্যাপী তো যুদ্ধ তো কয়েক জায়গায় চলছে, এটা তো নতুন হলো। আপনি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে, বেশ 2 বছর পার হয়ে গেল। আপনার গাজাতে যুদ্ধ চলছে, এবং আরও কিছু কিছু জায়গায় নিজেদের মধ্যে যুদ্ধ, নিজেদের মধ্যে বিবাদ, এটা তো আছেই। তো পাকিস্তান ভারতের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধের ফলে বাংলাদেশ হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের বাণিজ্য, আমাদের মানুষের জন্য আমদানি রপ্তানি, আমাদের ব্যবসা বাণিজ্য, এবং আমাদের সিকিউরিটি কনসার্ন আছে, নিরাপত্তা, যে যুদ্ধটা কোন দিক থেকে কোন দিকে করাবে, এবং সেখানে আমরা কি ধরনের ভূমিকা নিব, এটা খুবই ইম্পর্টেন্ট। সরকারের ভূমিকা কি, জনগণের ভূমিকা কি, এবং যারা কথাবার্তা বলেন তারা কি ধরনের কথাবার্তা বলছেন, তারা আমাদের দিকে কিছু টেনে আনার চেষ্টা করছেন কিনা, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। জি, আব্দুন্নুন তুষার যুক্ত আছেন আমাদের সঙ্গে। আব্দুন্নুন তুষার, যা বলছিলাম যে সর্বশেষ যে তথ্য আমাদের হাতে সেই অনুযায়ী সর্বদলীয় বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন ভারতের দিক থেকে আসলে কোনো সামরিক অভিযান পরিচালনা করা হবে না, কিন্তু পাকিস্তান এক ধরনের হামলা চালাতে পারে, সেটার জন্য ভারত প্রস্তুত। পাকিস্তানও হুঙ্কার দিয়েছে। আবার এরই মধ্যে হামলা পাল্টা হামলার মধ্যে আসলে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পর্যায়ে ফোনালাপ হয়েছে। কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? আর কি বাড়বে এই যুদ্ধটা, নাকি এখন বাকযুদ্ধই আসলে পরবর্তী যুদ্ধ হবে? আমার ধারণা এটা থেকে থেকে চলতে থাকবে। কিছুদিন পর পর এক এক পক্ষ আরেক পক্ষের উপরে নানান ভাবে আক্রমণ করবে। আক্রমণ যে সবসময় কনভেনশনাল আক্রমণ হবে সেটা নাও হতে পারে। যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান কারোই অর্থনৈতিকভাবে দীর্ঘদিন যুদ্ধ করার মতো সবলতা নাই। দুটি দেশই অর্থনৈতিকভাবে অতটা শক্তিশালী নয় যে দীর্ঘদিন তারা যুদ্ধ করতে পারবে। ফলে তারা এক ধরনের আনকনভেনশনাল যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে যেহেতু তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে অধিক পরিমাণে নিযুক্ত করতে হবে, তাদের অভ্যন্তরীণ যে বিবদমান পক্ষগুলি আছে তারা সুযোগ নিতে শুরু করবে। ফলে আমি মনে করি যে এইটি যদি দ্রুত সমাধান করা না হয় তাহলে দীর্ঘ সময়ের জন্য এই অঞ্চল সংক্ষুব্ধ হয়ে উঠবে, এবং এখানে এক ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ কিছুদিন পর পরে চলতে থাকবে। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, 3 জেলার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই বাছাই করছে আমাদের বিজিবি। মানে মৌলভীবাজার, তারপরে কুড়িগ্রামের রৌমারী ও ভুরিঙ্গামারী সীমান্ত দিয়ে, খাগড়াছড়ির লোগাং সীমান্ত দিয়ে, তাইন্দং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ এবং পুশিন চলছে। আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন। একে তো ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, তার মধ্যেই পুশিন এবং অনুপ্রবেশকারী। ভারত এই অবস্থায় নিজের দেশ আসলে পাকিস্তানের সঙ্গে যখন এক ধরনের সংঘাতে জড়িয়ে গেছে, সেই সময় ভারত এইরকম কেন করছে? এটার কি কোনো আলাদা কারণ আছে কিনা? এই মুহূর্তে আলাদা কারণ আছে বলে মনে হচ্ছে না, কারণ এই প্রত্যেকটা জিনিস যেটা আমরা দেখি সেটার পরিকল্পনা বা সেটার যে কার্যক্রম সেটা অনেক আগে থেকে নেওয়া হয়। তো এটা একটা প্ল্যানের অংশ। সুতরাং ভারত তো তার সমস্ত সৈন্যবাহিনী বা সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এখন ওয়েস্ট পাকিস্তান বর্ডারে নিয়ে যায়নি, তাদের চীন সীমান্ত পাহারা দিতে হয় এবং বাংলাদেশের সীমান্ত তাদের আছে। সুতরাং তারা এটা তাদের পরিকল্পনায় ছিল, এবং তারা চিন্তা করেছেন আমাদের সাথে যে সম্পর্কের টানাপোড়েন। এটা তো সত্য যে ভারতে বেশ কিছু বাংলাদেশি মানুষজন আছে এবং তারা ওখানে কাজকর্ম করেন, তাদের সাথে তাদের পরিবারের যোগাযোগ আছে, এবং তারা একেবারে বৈধ প্রক্রিয়া অনেকে জান নেই। তো যার ফলে তাদেরকে ধরা এবং তাদেরকে ফেরত পাঠানো এটা ভারতের একটা ইস্যু, এবং তারা এই ইস্যুটা অনেক দিন ধরে তোলার চেষ্টা করে, কিন্তু কূটনৈতিক পর্যায়ে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটা একটা নিরসন করার বা এটাকে চুপচাপ রাখার একটা চেষ্টা করি। সেই চেষ্টা আমরা করছিলাম, কিন্তু এখন তো পুশিন তারা করছে। একসময় এটা ছিল পুশব্যাকের সাথে পুশিনের একটা তফাৎ হলো যে তাদেরকে যেটা শোনা গেছে বা যেটা মিডিয়া জানাচ্ছে যে কাঁটাতারের বেড়া কেটে তাদেরকে বলতেছে তোমরা এখন চলে যাও। তো সেখানে আমাদের নিরাপত্তা বাহিনীর যে কাজ, তারা অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন, অনুসন্ধান করবেন, এবং তাদের ঠিকানা যদি ঠিক থাকে তাদেরকে কি করবেন, তাদের আইনের আওতাও নিতে পারেন, অথবা তাদেরকে তাদের পরিবারের কাছে ফেরত দিয়ে দিতে পারেন। জি।
জি, আমাদের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, ভারত থেকে এভাবে পুশ ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। মানে নিরাপত্তা উপদেষ্টার অবস্থান দেখে মনে হচ্ছে বেশ শক্ত অবস্থান। এটাকে আপনি কিভাবে দেখেন, তিনি যেভাবে বলেছেন? না, এটা তো আমাদের অবস্থান শক্ত, এবং শক্ত অবস্থান কতটা সেটা তো পরে আমরা বুঝতে পারবো। যে শক্ত অবস্থান নিলেই তো হবে না, তার কারণে ভারতকে এই পুশিংটা বন্ধ করে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। কথাবার্তায় আমরা শক্ত হতে পারি, এটা আমাদের আইনগত অবস্থান, এটা সঠিক আছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এভাবে করা যায় না। একটা আইনগত ভিত্তিও যে পুশব্যাক করতে হলে আমাদের সীমান্তে আনতে হবে এবং তাদের পরিচয় নিশ্চিত করতে হবে এবং তাদেরকে পরে আমাদের পক্ষ থেকে ফেরত নেওয়া হবে, এরকম একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। যেটা আমরা রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে বা রোহিঙ্গারা যারা আছেন তাদের ব্যাপারে যেটা ওদের দেশের সাথে কথা বলছি করছি, সেটাই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। এখানে এটা গ্রহণযোগ্য না, এটা তো পরিষ্কার। কিন্তু ভারত সেটা মানে কিনা এটা দেখতে হবে আমাদেরকে। জি, আব্দুল নূন তুষার। ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত, জয় হিন্দ। ভারতের রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খার্গে বলেছেন, আমরা তাদের মানে সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্প এবং সাহসকে সাধুবাদ জানাই। পেহেলগাম হামলার দিন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস স্পষ্টভাবে সীমান্তবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য সশস্ত্র বাহিনী এবং সরকারের সাথে দাঁড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, পেহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার প্রতিক্রিয়া হলো অপারেশন সিন্দুর। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার বার্তায় বলেছেন, বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহিংসতা দেখাতে হবে। মানে সরকার বিরোধী দল সবাই আসলে এক লাইনে কথা বলছে, লাইন কিন্তু এদিক সেদিক না। মিয়ানমারের করিডোর ইস্যুতে বাংলাদেশের সব রাজনৈতিক দল অনেকটা একই সুরে কথা বলছে, কিন্তু সরকারের সুর কি রাজনৈতিক দলগুলোর সুরের সাথে একরকম মনে হয়েছে আপনার? প্রথমত আপনার কণ্ঠস্বর খুবই মাতল, আমি পুরোপুরি বুঝতে পারছি না আপনার প্রশ্ন। আশা করি আমার উত্তর আপনারা শুনতে পাচ্ছেন। জি, শুনতে আমি পাচ্ছি। যতটুকু বুঝেছি সেখান থেকে উত্তর দেই। আপনাদের কণ্ঠস্বর খুবই মাতল, আমার ধারণা যে কোনো একটা লাইন শর্ট আছে। তো যে প্রশ্নটি আপনি করেছেন, ভারতের অন্য যারা বিরোধী দল আছেন তাদের পক্ষে এই যুদ্ধের কোনো বিরোধিতা করা সম্ভব না। ভারতে এই যুদ্ধের ঠিক আগে যে অবস্থাটি ছিল আপনাদের নিশ্চয় মনে আছে, ওয়াকফ বিল নিয়ে ভারত সংক্ষুব্ধ হয়ে উঠেছিল। ভারতের বিরোধী দল সরকারের সমালোচনা করছিল। ভারতে এক ধরনের হিন্দু মুসলিম সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছিল। এই সবকিছুকে এখন ঢেকে ফেলে যুদ্ধ যেটি করছে সেটি হচ্ছে ভারতবাসীকে পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে। ফলে এই যুদ্ধের পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে, এইভাবে আক্রমণ চালানো এবং এই আক্রমণের মধ্যে দিয়ে ভারতের বিরোধী দলগুলিকে এক ধরনের চুপ করিয়ে দিয়ে ভারতের অভ্যন্তরীণ সমস্যাগুলি থেকে মিডিয়ার দৃষ্টি সরিয়ে নিয়ে সকল দৃষ্টি সীমান্তবর্তী পাকিস্তান এবং ভারতের যে অঞ্চলগুলি আছে সেখানে সরানো গিয়েছে। আর আমাদের পক্ষ থেকে আমার কাছে যেটা মনে হয় যে আমি মনে করি যে এইখানে আমি আপনার পরের প্রশ্নটুকু শুনতে পাইনি। আমি শুনতে পেয়েছি যে আমাদের রাজনৈতিক দলগুলি এক্ষেত্রে এক ধরনের নিরপেক্ষ আচরণ না না করছে। না না না, আমার পরের প্রশ্নটা ছিল করিডোর ইস্যুতে সকল রাজনৈতিক দলগুলোর একই সুর দেখা গেলেও সরকারের মধ্যে কি আপনি মানে আমি ভারতের প্রসঙ্গটা এই কারণে টানলাম যে সেখানে সরকার বিরোধী দল যেমন একই সুরে কথা বলছে কোনো একটা ইস্যুতে, ডেফিনেটলি যুদ্ধ অনেক বড় সমস্যা বা ইস্যু। আমি বুঝতে পেরেছি। আমাদের এখানে যে সরকার আছে সেই সরকার তো নির্বাচিত সরকার না। ফলে অনির্বাচিত সরকারের পক্ষে করিডোর দিয়ে যাওয়া কিংবা সীমান্ত নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া এই জিনিসটি আসলে কিন্তু সঠিক নয়। একটি নির্বাচিত সরকার জনগণের ভোটের মধ্যে এসে রাজনৈতিকভাবে সরকার এবং বিরোধী দল, ঠিক যেভাবে ভারতে আপনারা দেখছেন যে মোদীর বিজেপি এবং রাহুল গান্ধীর কংগ্রেস সহ অন্যান্য যে দলগুলি আছে তারা রাজনৈতিক দল, তারা নির্বাচন করেছেন এবং নির্বাচনের মধ্যে দিয়ে সংসদে তাদের প্রতিনিধিত্ব আছে, তারা একসঙ্গে আলোচনা করে এই যুদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন। কিন্তু আমাদের এখানে সীমান্তে করিডোর দেওয়া কিংবা যে কোনো ধরনের সীমান্ত সিদ্ধান্ত অথবা আন্তর্জাতিক চুক্তির সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার কোনোভাবেই আসলে নেওয়া উচিত নয়। এই কারণে যে অন্তর্বর্তী সরকারের কিন্তু কোনো ভোটের মাধ্যমে সকলের ম্যান্ডেট নাই, অন্তর্বর্তী সরকারের কোনো বিরোধী দল নাই, অন্তর্বর্তী সরকার কারোর সঙ্গে আলোচনার সেই জায়গাটি করেন নাই। ফলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলি যেটা বলেছেন সেটা ঠিক। এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক দলই নেবেন এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদে আলোচনার ভেতর দিয়ে সিদ্ধান্তগুলি আসা উচিত। এই ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হতে পারে না। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে
যথাযথ সংস্কারের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। অন্তর্বর্তী সরকারের কাজ নয় টেন্ডার ছাড়া কোনো জায়গায় কোনো অপারেটরকে নিয়োগ করা। অন্তর্বর্তী সরকারের কাজ নয় যথাযথ আলোচনা ছাড়া মৌলিক কোনো সংস্কার সরাসরি করে ফেলা, এবং অন্তর্বর্তী সরকারের কাজ নয় পরিরোধ কারণের বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। জি, জনাব আব্দুল তুষার, আরো নিশ্চয়ই আলোচনা হবে। আমাদের সকল অতিথি যখন থাকবেন এই সেটে আরো আলোচনা করবো। একটা বিরতি নিয়ে, যদিও রাজনীতিতে কোনো বিরতি নেই, ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি দলীয় সাবেক হুইপ। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আগামী 15ই মে থেকে এই কার্যক্রম শুরু হবে, যা চলবে 15ই জুলাই পর্যন্ত। আজকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। রিজভী সাহেব বলেছেন, প্রায় 1 কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট। অনেক তরুণ মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। অতীতে আওয়ামী লীগ করত, তবে দলটির দুঃশাসন লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে তারাও সদস্য হতে পারবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, এটা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো প্রজেক্ট? আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আমি বিষয়টিকে একেবারেই সেভাবে দেখছি না। আমি ওনার বক্তব্যটি দেখেছি, উনি স্পষ্টই বলেছেন কারা আসলে সদস্য হতে পারে। দেখুন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এবং আরো অনেক আগে থেকে, ইনফ্যাক্ট 70-75 বছরের পুরনো একটি রাজনৈতিক দল। দলটি গত 15 বছরে বাংলাদেশে বিভৎসতা চালিয়েছে, আমরা কেউ অস্বীকার করতে পারি না। গত 15 বছরে সবচেয়ে নির্যাতন চালিয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপরও, সেখানেও অস্বীকার করবার কিছু নেই। এবং বিভৎস একটা লুটপাটের রাজত্ব কায়েম করেছে, যেটাকে আসলে আমরা শেষের দিকে, বিশেষ করে আমি এই রেজিমটিকে বলতাম ফ্যাসিস্ট তো না, মাফিয়া একটা রেজিম। সো এগুলো কোনোটাই আমরা অস্বীকার করছি না। তবে এর সঙ্গে এটাও তো সত্য যে অনেকেই ছিলেন যারা আওয়ামী লীগ একসময় করেছেন, আওয়ামী লীগের আদর্শ যারা মানে একসময় বিশ্বাস করেছেন, কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন যে দলটি আসলে একেবারেই কিছু আমলা এবং ব্যবসায়ীদের দ্বারা গঠিত একটা মাফিয়া তন্ত্র কায়েম করেছে বাংলাদেশে, তারা অটোমেটিক্যালি দলটি থেকে সরে গেছে। এবং তারা দলের কোনো পদেও হয়তো নেই, কিন্তু তারা হয়তো তাদের ব্যক্তি জীবনে কোনো না কোনো ভালো প্রফেশনের সাথে যুক্ত। আমি দেখছিলাম রুহুল কবির রিজভী সাহেব বলছেন যে তাদের কেউ হয়তো চিকিৎসক, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো শিক্ষক, কৃষিবিদ, এক একজন এক একটা পেশাজীবী আছেন যারা সমাজে প্রতিষ্ঠিত। তো তারা যদি মনে করেন যে তারা আসলে এখন নতুন করে আবার রাজনীতিটাকে গুছাতে চান, নতুনভাবে আবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চান, তাদের যদি অতীত রেকর্ডটা পরিষ্কার থাকে, তাহলে বিএনপি তাদেরকে নতুন সদস্য করতে জি, পরিষ্কার উত্তর। আব্দুল হান্নান মাসুদ, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট দলবাজি আর কোরামবাজির খপ্পরে পড়েছেন। প্রথম প্রশ্ন, আপনি কোনটার খপ্পরে পড়েছেন, ক্রেডিট দলবাজি নাকি কোরামবাজির? উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আর্থিক অস্বচ্ছতার হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে, কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠান ও নতুন সিভিল সোসাইটি করতে ব্যর্থ হয়েছেন। বলেছেন ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত, তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন। আপনাদের কারণে ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধান্বিত কিনা? ধন্যবাদ। আসলে হচ্ছে মাহফুজ ভাই যে কথাটা বলেছে সেটার সাথে আমরা পুরোপুরি একমত। বিষয়টা এমন না যে হচ্ছে শুধুমাত্র আপনার ক্রেডিট দলবাজি কোরামবাজির কারণে ছাত্র সমাজ বিভক্ত হয়েছে। মূলত হচ্ছে একটা ইস্টাবলিশমেন্ট ছাত্র সমাজকে বিভক্ত করার জন্য এবং হচ্ছে ছাত্র সমাজকে আপনার ইমেজ ধ্বংসের খেলায়ও মেতেছে, যার কারণে ছাত্র সমাজ বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারছে না। এই ক্ষেত্রে আমাদের অনভিজ্ঞতার কথা বলতে পারেন, এই ক্ষেত্রে আমাদের দূরদর্শিতার অভাবের কথা বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন। যে যেমনই ভাবে আমাদের দোষ রয়েছে, ঠিক তেমনই ভাবে হচ্ছে এই এস্টাবলিশমেন্টগুলোরও দোষ রয়েছে। মিডিয়াতে আপনার যেভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হচ্ছে, এখানে আমি বলবো হচ্ছে মোবাইল সাংবাদিকতা একটা বিষয় রয়েছে, যেখানে আপনার যা ইচ্ছা তাই করা যাচ্ছে, যখন যেটা ইচ্ছে সেটা নিয়ে পোস্ট দেওয়া যাচ্ছে। আমাকে নিয়ে অনেকগুলো পোস্ট হয়েছে, আমি নিজে একবার বিষয়টা নিয়ে নিজেই একটা বড় লেখা লিখেছি, আপনারাও নিউজ করেছেন দেখেছি। বিষয়টা হচ্ছে এমন যে হচ্ছে আমি আজ থেকে হয়তো 1 সপ্তাহ আগে সচিবালয়ে গিয়েছি, আজকে পোস্ট দিয়ে দিয়েছে যে হচ্ছে একজন
স্বনামধন্য ব্যক্তি পোস্ট দিয়ে দিয়েছে, আজকে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে সুপারিশ করতেছিল হান্নান মাসুদ এইভাবে ছবি তুলতেছিল। আমি বসে বসে একটা প্রেসের রুমে বসে করতেছিলাম, মোবাইল টিপতেছিলাম। তো হচ্ছে বিষয়টা হচ্ছে এমন, যখন কোনো একটা ইস্যু আসবে তখন সেই ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের উপর মানে হচ্ছে দোষটা বাড়তানো হবে। অথচ আমি আজকে সকাল থেকে এই পাঞ্জাবি পরে অফিস করেছি, বাইরে গিয়েছি, আমি মানে কিন্তু কোনো হান্নান মাসুদ, সচিবালয়ে আপনাদের কেউ যাইনি। কেউ হেলিকপ্টারের সিট ফাঁকা এবং পেয়ে উঠে গেছে, দাদার এই টাকায় জায়গাগুলোতে- শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছে, জামাতপন্থী ব্যবসায়ীর গাড়িতে উঠেছে কেউ কেউ, সেটা হয়তো আপনি। বিভিন্ন শিল্পপতির দেওয়া অর্থ নিয়ে ইফতার পার্টি করেছে। এসব তো মানে এস্টাবলিশমেন্ট তো এগুলো করতে বলেনি আপনাদের? আমি এই জায়গাগুলোতে আমি তো বলছি যে হচ্ছে আমাদের কিছু অনভিজ্ঞতার অভাব রয়েছে, দূরদর্শিতার অভাব রয়েছে, কিন্তু আমরা যে জায়গায় স্বচ্ছতা প্রদর্শন করতে যাই সেই স্বচ্ছতাটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে মনে হয় যেন এটা অপরাধ হয়ে গিয়েছে। কেন আমি কি হচ্ছে একজন ব্যবসায়ীর গাড়ি ব্যবহার করতে পারি না? যেমন আমাকে একটা গাড়ি নিয়ে এতগুলো প্রশ্ন করা হচ্ছে, কিন্তু অন্য ছোট ছোট আরও রাজনৈতিক দল হয়েছে, নতুন রাজনৈতিক দল রয়েছে, তারা সকলেই গাড়ি ব্যবহার করতেছে, সেটা নিয়ে কিন্তু কোনো কোশ্চেন নেই। সেই জায়গায় এত বেশি লেখালেখি হচ্ছে, তখন আমাকে বাধ্য করা হচ্ছে যে মিডিয়ার সামনে বলা আসলে গাড়িটা কার। যখন আমি বলছি যে গাড়িটা অমুকের, ঠিক মতো বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি, তখন হচ্ছে এটা অমুকের কিনা সেটা না দেখে সেটা আসছে হচ্ছে অমুকের গাড়িতে কেন উঠেছেন। তাহলে কি আমি কি হচ্ছে রিক্সায় চড়ে যেতাম নাকি হচ্ছে পায়ে হেঁটে যেতাম, সেটা নিয়েও কোশ্চেন রয়েছে। আমাকে কি এখন আপনি যেমন ধরেন হচ্ছে হাসনাত ভাইয়ের উপর যে এরকম হামলা হয়েছে, আমার উপরও হামলা হয়েছে কয়েকবার, আমরা তো এগুলো শিকার হচ্ছি। সেদিন যদি হাসনাত ভাই যদি গাড়িতে না থেকে যদি রিক্সায় চড়তেন তাহলে কি হতো? হাসনাত ভাইকে হয়তো আমরা এখন জীবিত পেতাম না। তাকে যেভাবে গাড়ির উপর কোপানো হয়েছে, ঠিক একইভাবে হচ্ছে আপনি আমাদেরকে রাস্তায় হাঁটতে গেলে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি হাঁটতেছেন কেন? আপনি এইভাবে হাঁটলে তো আপনার নিরাপত্তাহীনতা। যদি রিক্সায় চড়তে যায়, ভাই আপনি রিক্সায় কেন? রিক্সাওয়ালা কোশ্চেন করে যে হচ্ছে ভাই এভাবে তো আপনারা তো জীবন হুমকির মুখে ফেলছেন। যখন আবার হচ্ছে আমরা তো সব ধরনের চলাচলই করি, আমরা রাস্তার টং দোকানে বসে চা খাই, সেটা কিন্তু হচ্ছে আপনার পোস্ট দিয়ে ভাইরাল করতেছেন। কিন্তু আমরা যদি কোনো ধরনের একটা দোকানে গিয়ে আপনার কোনো ধরনের একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আমরা কফি খাই, সেটা নিয়ে কোশ্চেন যে হচ্ছে ওই কফি শপে কেন সে গিয়েছে। সকল চোখ মানে আপনাদের আগে উপর। আপনি সকল চোখ 5 আপনাদের আগস্টের আগে উপর। তো কফিটা খেতেন না, এখন 5 আগস্টের পরে কফি খাওয়াটা আপনার জন্য অপরাধ হয়ে গেছে। তো আমি তো একই কথা বলি, যাতে 5 আগস্টের পর তো আপনারা এত কিছু আমাদেরকে নিয়ে ভাবতেনই না, আপনারা আমাদেরকে চিনতেনই না। এখন আপনারা কথায় কথায় পোস্ট দিচ্ছেন বড় বড় সেলিব্রিটিরা, তার মানে 5 আগস্টের পরে আগের এবং পরের অবস্থান অনেক পরিবর্তন অনেক হয়েছে। পরিবর্তন সুতরাং হয়েছে, সেটাকে জি। আপনি স্বীকার করে নিতে হবে। আপনি দেখতে হবে যে আসলে আমি কোনো অপরাধমূলক কাজ করছি কিনা, কোনো অন্যায় তদবির করতেছি কিনা, বা অন্যায় কারো উপর অত্যাচার করতেছি না, সেটা নিয়ে আপনারা বড় বড় নিউজ করেন, বড় বড় নিউজ লেখালেখি হচ্ছে। করেন, কিন্তু কিছু সেটা নিউজ না তো করে হচ্ছেই, আব্দুল আপনার হান্নান কান মাসুদ, কথা শুনে একটা পোস্ট দিয়ে দিচ্ছেন। তথ্য পরবর্তীতে উপদেষ্টা যখন নিজেও বুঝতে বলেছেন, পারতেছেন, নিজেও আমি একটু বলেছেন। 30 সেকেন্ডে শেষ করি, পরে যখন বুঝতে পারো অহরহ পোস্ট দেওয়া হচ্ছে বড় বড় সেলিব্রিটিদের থেকে, যখন বুঝতে পারছে যে এটা ভুল, তখন এটাকে ডিলিট করা হচ্ছে। কিন্তু তার আগে কয়েক মিলিয়ন লোক দেখে ফেলেছে এবং সেটাকে স্ক্রিনশট করে পরবর্তীতে যখন আমরা কোনো বিষয় প্রতিবাদ করি, তখন সেটাকে আবার হচ্ছে আমাদের কমেন্ট বক্সে এটাকে তুলে ধরা হয়। তো আমরা বলছি যে এটা একটা প্রপাগান্ডা এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে করে এদেশের মানুষ আর হচ্ছে ছাত্র প্রতিনিধি যাদের নেতৃত্বে আপনার অভ্যুত্থান ঘটেছিল তাদের পিছনে এসে না দাঁড়ায়, এরকম একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তথ্য উপদেষ্টা তার পোস্টে বলেছেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে আছে, কিন্তু অভিযোগ। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টে তিনি এটাও বলেছেন, ক্ষমতার ভরকেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভরকেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। এস্টাবলিশমেন্টের মধ্যে এমন প্রতিজ্ঞা আপনি দেখেন কিনা? উনি যেহেতু তথ্য উপদেষ্টা এখন এবং উপদেষ্টা মণ্ডলীতে আছেন, উনি নিশ্চয়ই তার অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলেছেন। সুতরাং ওনার কথাটাকে আমি চ্যালেঞ্জ করছি না, উনি ঠিক বলেছেন কি ভুল বলেছেন এটা দেখতে হবে। যে হ্যাঁ, এরকম কথা শোনা যায় যে বিভিন্ন পদায়ন বা পদোন্নতি অথবা কোথায় কাকে নেওয়া হবে সে বিষয়ে রাজনৈতিক দলের কিছু প্রভাব হয়তো কাজ করে। কিন্তু দিন শেষে কথাটা হলো কি, যে আপনি তো উপদেষ্টা পরিষদ, ধরেন ডেপুটি কমিশনারের পোস্টিং যদি হয়, এটা প্রধান উপদেষ্টার অনুমোদন লাগে। কারো যদি জয়েন্ট সেক্রেটারি নেব, যত পোস্টিং হবে এবং কোনো জায়গার যে প্রধান যিনি আছেন তাদের প্রত্যেকটা পোস্টিংয়ে প্রধান উপদেষ্টার স্বাক্ষর লাগবে। প্রধান উপদেষ্টার সাথে কারা কাজ করছেন, এবং এটাও তো আমরা জানি যে আগেই এটা তো ডিক্লেয়ার্ড পলিসি গভর্নমেন্টের, যে প্রত্যেক উপদেষ্টার সাথে ছাত্ররা আছেন কয়েকজন। তো কয়েকজন ছাত্র থাকেন, ছাত্র প্রতিনিধি, বা আপনি বলতে পারেন যে যারা আন্দোলনে ছিল তারা থাকেন উপদেষ্টাকে সহায়তা করার জন্য। তাহলে যেসব সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেকটা সিদ্ধান্তর
দায়িত্ব কিন্তু প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর। তো সেখানে উনি তো উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে যে উনি উপদেষ্টা মণ্ডলী, মানে এখন যেহেতু বিরোধী দল নেই, একটু আগে তুষার বলছিলেন না যে একটা নির্বাচিত সরকার নেই, বিরোধী দলও নাই, তো এইসব আলাপ আলোচনা কিভাবে হবে, ভারতে যেভাবে সবার সাথে আলোচনা হয়েছে। তো এখন কি উনি উপদেষ্টা পরিষদের মধ্যে উনি বিরোধী দলের ভূমিকাটা পালন করার চেষ্টা করছেন কিনা সেটা ওনাকে জিজ্ঞাসা করতে হবে। তারপর তো উনি বলেছেন যে তারা এই কর্তৃত্বের ভাগ চান। হ্যাঁ, আমরা তো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি না মেধা, এখানে যে এই যে ভাগ চাওয়া, কর্তৃত্ব যেটা আছে, যেভাবে সরকার চলবে, সরকার তারা মাত্র 2 বা 3 আছেন, তাদের সেভাবে তারা সরকারকে সহায়তা করতে পারছেন না, এভাবে বলেনি, বলছেন তারা প্রভাব বিস্তার করতে পারছেন না। ওনার তাদের স্টেটমেন্টটা প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। প্রতিনিধিত্ব বাড়ানো, ভাগ চান তারা, না ভাগ দিতে হবে। এই যে ভাগ চাওয়া, এইভাবে তো সরকার চলবে না আসলে। সরকারকে কিভাবে চলতে হবে এমন যদি বলেন 2টা দল বা যারা বাইরে ছিল ওদের উপর দোষ চাপিয়ে দেন তাহলে তো হবে না। আপনি সরকার চালাচ্ছেন, আপনাকে সরকার ঠিক মতো চালাতে হবে, আর ঠিক মতো চালাতে না পারলে আপনাকে স্বীকার করতে হবে আমি চালাতে পারছি না। এই একটু যারা রাজনীতিতে আছেন তারা বললেন না যে আমরা তো ছিলাম তখন এইসব এইসব হয়েছে, তখন দায়িত্ব তো তাদের সময় তো এইসব হচ্ছে। জি, আব্দুল নূন তুষার তথ্য উপদেষ্টা এও বলেছেন প্রায় 3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র 2 জন। ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে। আমরা 2 জন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি, কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারে সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে। সরকারে আরো বেশি ছাত্র প্রতিনিধির প্রয়োজন আপনি দেখেন কিনা? সরকারে যদি আরো বেশি ছাত্র প্রতিনিধি দরকারি থাকে তাহলে একজন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন কেন? উনি থাকলে তো একজন বেশি থাকতো। তো উনি তো ভিড়টা কমিয়ে দিয়ে বের হয়ে গেলেন এবং বের হয়ে রাজনৈতিক দল গঠন করলেন। যদি বেশি বেশি ছাত্রই দরকার থাকে তাহলে তখনই কেন দাবি জানানো হলো না যে আরো ছাত্র প্রয়োজন আছে? এটি হচ্ছে একটি জায়গা। দ্বিতীয় জায়গাটি হচ্ছে ছাত্র সরাসরি হয়তো উপদেষ্টা পদে নাই, কিন্তু সকল উপদেষ্টার সঙ্গে 1-2 করে ছাত্র জুটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি জনপ্রশাসন কমিশনের ছাত্র আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে তো 3 জন ছাত্র, এবং ছাত্র তো মাত্র শেষ হয়েছে এমন প্রতিনিধি যুক্ত ছিলেন। রেড ক্রিসেন্টের মধ্যে তরুণ ছাত্র প্রতিনিধি বা ছাত্রদের প্রতিনিধিকে দেওয়া হয়েছে। আমরা অন্যান্য মন্ত্রণালয়ে বিভিন্ন সময় তদবিরকারী হিসেবে ছাত্রদেরকে দেখতে পাচ্ছি। ফলে ছাত্রদের যে অভিযোগটি করা হয়েছে যে ছাত্রদের প্রতিনিধিত্ব নাই, এর সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে ছাত্রদের প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করা হবে। সিলেকশনের মাধ্যমে কেউ বেছে দেবে আর সেভাবেই ছাত্ররা চলে আসবেন? সকল ছাত্রদের প্রতিনিধিত্বকারী কি শুধুমাত্র এনসিপি? আব্দুল নূন তুষার, বাকি উপদেষ্টারা তো এভাবেই এসেছেন, যারা বিদেশ থেকে এখানে বিভিন্ন দায়িত্ব নিয়ে এসেছেন নীতি নির্ধারণী পর্যায়ে, তারা তো সিলেকশনে এসেছেন। ছাত্রদের সিলেকশনে আসতে সমস্যা কি? না, সিলেকশনই যদি সবাই আসতে থাকেন তাহলে কোটা আর মেধার মধ্যে যে লড়াইটি ছিল সেই লড়াইটি কিন্তু শেষ পর্যন্ত পর্যবসিত হয়ে যাচ্ছে ব্যর্থতায়। কেননা সবাই সিলেক্টেড হবেন, এবং এই সিলেকশন কিভাবে হবে? সিলেকশন কি কোনো সিভির ভিত্তিতে হচ্ছে, কোনো যোগ্যতার ভিত্তিতে হচ্ছে, সিলেকশন কি কোনো অভিজ্ঞতার মাধ্যমে হচ্ছে? আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। যদি তাই হতো তাহলে সিলেক্টেড পার্সন যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়, কিংবা সিলেক্টেড পার্সন যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, এরা তো সরাসরি এস্টাবলিশমেন্টের অংশ ছিলেন না। তাহলে তারা কি করে এই ধরনের অভিযোগের সম্মুখীন হলেন? এই ব্যাপারগুলিও তো স্বচ্ছতার বিরুদ্ধে। এই ব্যাপারগুলি তো অনেক ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল। এবং উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে একটি জায়গা আছে যে জায়গাটি আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নের উদ্রেক করে। আপনি একদম শেষে আমি যেটা দেখতে পাচ্ছি একটি কথা আছে যে সমাধান বলা আছে পুরাতন বন্দোবস্তের সৈনিকদের অকার্যকর করে ফেলা। এই অকার্যকর করে ফেলাটা কি কোনো নির্দেশের মাধ্যমে করা হবে নাকি ভোটের মাধ্যমে করা হবে? উনি আরেকটি কথা বলেছেন, অভ্যুত্থান শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি। যে অভ্যুত্থান শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি, কিন্তু বাংলাদেশের এখনো 70% লোক গ্রামে থাকেন, তাহলে কি বলতে হবে যে অভ্যুত্থান শুধু 30% লোকের মধ্যে হয়েছে, বাকি 70% লোকের মধ্যে অভ্যুত্থান ছড়িয়ে যায়নি, বা এর সঙ্গে সেই 70% লোকের কোনো সম্পর্ক নাই? উনি আরেকটি কথা বলেছেন, সেটি বলেছেন যে ছাত্র জনতা অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠান এবং নতুন সিভিল সোসাইটি গড়তে ব্যর্থ হয়েছে।
মব ভায়োলেন্সকে সমর্থন দিয়ে সিভিল সোসাইটি গড়া সম্ভব? আমরা দেখেছি মব ভায়োলেন্সকে সমর্থন দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা আবেগের বহিঃপ্রকাশ। যদি মব ভায়োলেন্সকে আপনি সমর্থন দেন তাহলে তো সিভিল সোসাইটি করতে সফলতা সম্ভব না। সামরিক বেসামরিক আমলাতন্ত্র, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক অ্যালায়েন্সের ক্ষেত্রে জি ছাত্র জনতার কোনো হিস্সা নাই, তার কোনো হিস্সা নাই। জি কিংবা যারা এখানে আছেন তারাও কি একইভাবে জনতার প্রতিনিধিত্ব করছেন না? যদি সিলেক্টেড হয়ে 2 জন ছাত্র জনতার প্রতিনিধি হন, তাহলে সিলেক্টেড হয়ে বাকি উপদেষ্টারাও জনতার প্রতিনিধি। শুধু কেন ছাত্ররাই নিজেদেরকে জনতার প্রতিনিধি ভাবছেন, বাকি উপদেষ্টারা কি জনতার প্রতিনিধি না? এবং আরো একটি বিষয় তিনি বলেছেন, ছাত্ররা কয়েকটি দল হয়ে যায়, তারা এখন বিভক্ত। এই কয়েকটি দল তো তাদেরকে কেউ তৈরি করতে বলে নাই, তারা নিজেরাই দল তৈরি করেছেন নিজেরা ক্ষমতার বিভক্ত হিস্সা হয়েছে। নিয়ে। জি জি আব্দুল নূন তুষার, আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহান, রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ তারা স্টেক নিয়ে বসে আছেন এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। সর্বোপরি ছাত্রদের, এটাও তিনি বলেছেন যে সর্বোপরি ছাত্রদের মাইনাস করে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমান। ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। আপনারা ফিরতে চান দ্বিদলীয় বন্দোবস্তে? আপনারাই? নিকোল, কেউ যদি তার কাজটা না পারে তখন যেটা হয়, নিজের ব্যর্থতা ঢাকতে, নিজের ফেইলিয়ারকে আড়াল করতে মানুষ অজুহাত খুঁজতে থাকে, ডান হাত বাম হাত আর অজুহাত। হ্যাঁ, সো এই অজুহাত খুঁজতে খুঁজতে তাদের হঠাৎ করে মনে হলো 9 মাস ক্ষমতায় থাকবার পরে যে প্রশাসন এবং সকল মানে ব্যুরোক্রেসি, পুলিশ সবাই এখন এই দ্বিদলীয় ব্যবস্থাকে আনবার জন্য অস্থির হয়ে আছে এবং আমরা রাজনৈতিক দলগুলো এই সরকারকে আর সাহায্য করছি না। আমি খুবই 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 বিনয়ের সাথে নিকোল বলি, আমরা যদি সাহায্য না করতাম, বিশ্বাস করেন এই সরকার 2 ঘন্টাও থাকতো না। এখন আপনি প্রশ্ন করতে পারেন এটার এত কনফিডেন্স নিয়ে আমি কেন বলছি, বিকজ এই ধরনের একটি কথা বলবার জন্য একসময় বিএনপির একজন সাবেক সংসদ সদস্যকে এনসিপির একজন তরুণ নেত্রী যমুনা টেলিভিশনে খুব সম্ভবত খুব কড়া একটা জবাব দিয়েছিল যে আমরাই তো বিজয় এনেছি, আপনারা যদি একটু আগেই ভাগেই করতেন তাহলে বিজয়টা আপনারাই আনতেন। আজকে আমি আপনার মাধ্যমে যমুনা টিভির দর্শকদের একটু জবাবটা দিতে চাই। অনেকেই এখনো খুবই আত্মম্ভরতায় ভোগেন, এক ধরনের সেলফ স্যাটিসফ্যাকশনে তারা ভোগেন যে জুলাই অভ্যুত্থান তাদের হাত ধরে এবং কেবলমাত্র তাদের হাত ধরেই এসছে। এক, যদি ঘটনাটি সত্য হয় তাহলে 9 মাস যেতে না যেতেই তাদের এরকম বিপর্যস্ত অবস্থা কেন দলে এবং সরকারে? 2, যদি কেবল তাদের হাত ধরেই আসে এবং বড় বড় রাজনৈতিক দল এবং বিশেষ করে বিএনপির মতন লার্জেস্ট পলিটিক্যাল পার্টির মেজর শেয়ার হোল্ডার না থাকে জুলাই অভ্যুত্থানে, তাহলে আজকে যদি বিএনপি একটু সরে যায় তাহলে কেন শুধুমাত্র মঞ্চে আমরা এনসিপির 8 জন নেতা আর সামনে 18টি ক্যামেরা এটুকুই সম্বল দেখি পহেলা বৈশাখের অনুষ্ঠানে? একটা দর্শক, 2টা দর্শক বা 3টা সাপোর্টারও আমি কেন তাদের অনুষ্ঠানের মধ্যে দেখি না? আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে রাস্তায় কতটুকু লোক হয়েছে সেটা দেখে আসলে আপনি একটা দলের শক্তিমত্তা কিভাবে যাচাই করবেন? নিকোল, আমি আবারও খুবই বিনয়ের সাথে বলি, উপমহাদেশের রাজনীতি এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতির কালচারের দিকে যদি আপনি তাকান, ভারত উপমহাদেশও তাই, আপনাকে জনসমর্থন বুঝাবার জন্য বড় বড় সভা সমাবেশ করতেই হয়। এই যে 2 দিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে ফিরলেন তার 4 মাস চিকিৎসা শেষ হবার পরে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ঢাকা শহরে কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি কোন দল কোথায় দাঁড়াবে, কোন উইং কোথায় দাঁড়াবে সবকিছু ঠিক করার পরেও লক্ষ লক্ষ লোকের জমায়েত কিন্তু আটকানো যায় নাই। সো একটা দলের সমর্থন কিংবা একজন নেতার কতটুকু জনপ্রিয়তা আছে সেটা কিন্তু বুঝবার একটা মাপকাঠি, অন্তত আমাদের মতন দেশে, সেটা হচ্ছে কি পরিমাণ লোক সমাগম আপনি করতে পারছেন। আর আপনি যখন সরকারের ভেতর থেকে এবং তরুণ প্রজন্মের একজন অত্যন্ত প্রভাবশালী প্রতিনিধি হয়ে আপনি নিজেই নিজের সমস্ত ব্যর্থতা লাইনে লাইনে লিখে দিচ্ছেন, তখন কি আসলে আর দ্বিতীয় কোনো প্রশ্ন হয়? আপনি যদি আমাকে 1 মিনিট সময় দেন, আমার ছোট ভাই হান্নানের কথার সূত্র ধরে আমি একটা কথা বলতে চাই। আমার ভাই প্রশ্ন করেছেন এনসিপিকেই কেন এত প্রশ্নের মুখে পড়তে হয়। দেখুন, আপনি আসলে জনমনে যে প্রত্যাশাটা তৈরি করবেন সেটা দিয়েই কিন্তু আপনাকে বিচার করা হবে। যেহেতু মানুষের কাছে আপনারা সেই প্রত্যাশা দিয়েছেন যে একটা নতুন রাজনীতি আসবে, পুরনো সকল জরাজীর্ণ পলিটিক্সকে
আমরা এক পাশে সরিয়ে নতুন পলিটিক্স দেব আপনাদেরকে। সো মানুষের কিন্তু আপনাদের কাছে প্রত্যাশাটা অনেক উঁচু ছিল। যখন দেখা গেল শেখ হাসিনার পিএস এর 400 কোটি টাকা জমাতে 15 বছর সময় লাগে, কিন্তু এনসিপির একজন উপদেষ্টার পিএস এর মাত্র 8 মাসেই 400 কোটি টাকা হয়ে যায়, মানুষের গালে এর চেয়ে বড় চপেটাঘাত আর কি হতে পারে নিকোল? সো এইরকম একটি দলের পেছনে মানুষ কেনই বা দাঁড়াবে, কেনই বা বিশ্বাস করবে? আমার ভাই নিরাপত্তাহীনতার কথা বলছে। নিকোল, আমাকে 1 মিনিট সময় আপনাকে দিতেই হবে। আমি নিজেও তো সংসদ সদস্য ছিলাম, তাই না? আমার ভাইরা তো এখনো পার্লামেন্টে ইলেকশনই করেন নাই। সেই সংসদ সদস্য থাকা অবস্থায় আমি কিন্তু রেগুলার রিক্সায় চড়তাম, বাসে চড়তাম, এবং ইচ্ছা করে আমি এখনো চড়ি, বিকজ আমাকে 4-5টা বুঝতে হয়। এমন নয় যে আমার পরিবারের গাড়ি ছিল না, আমি কিন্তু জন্মের পর থেকেই আমার বাবার গাড়ি ছিল। সো আবার কখনো পাবলিক ট্রান্সপোর্টে চড়তে হয়নি। কিন্তু আমি যখন পলিটিক্সে আসলাম, আমি সচেতনভাবে পাবলিক ট্রান্সপোর্টে উঠেছি, সো দ্যাট আমি রিক্সা করে যেতে যেতে আমার রিক্সা চালক ভাইয়ের গল্পটা শুনতে পারি, আমি বাসে যেতে যেতে আমার পাশের সহযাত্রী কি বলছে সেটা বুঝতে পারি, এবং আমার সঙ্গে মানুষের ইন্টারাকশন অনেক বাড়ে। কই, আমাকে তো নিরাপত্তার হুমকিতে পড়তে হয়, আমার চেয়েও কি বেশি। জি, আব্দুল হান্নান মাসুদের কাছে আমরা যেতেই হচ্ছে। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা। আব্দুল হান্নান মাসুদ, রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দিবেন। সাথে আমার একটি প্রশ্ন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শহীদ আহতদের ক্ষেত্রে এবং বিচারের প্রশ্নে সরকার সহ সকল অংশীজন অসফল। আপনাদের দলের যুগ্ম আহ্বায়ক তাসসুফা জাবির বলেছেন মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। বলেছেন তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই। হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন, তাই ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন? আপনি বলেছেন সরকারকে উদ্দেশ্য করে হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। আপনারা তো এই সরকারের নিয়োগকর্তা, এমনটাই সরকারের তরফ থেকে বলা হয়েছে। আপনারা কি তাহলে আপনাদের নিয়োগকৃত সরকারকে চাকরি ছেড়ে দিতে বলছেন? আচ্ছা, যাই হোক, রুমিন ফারহানা যে কথাটা বললেন, রুমিন ফারহানা আপু, সরি আপু অনেক শ্রদ্ধেয় মানুষ। আপু যে আমরা এমন না যে হচ্ছে রিক্সাতে চড়ি না, আমি আমার কথাই বলছি যে আমরা তো হচ্ছে রাস্তার ধারেও এখন চা খাই, আমরা রিক্সাতেই চড়ি বেশিরভাগ সময়। কিন্তু যখন আমি গ্রামে গিয়েছি তখন আমি হয়তো গাড়িটা ব্যবহার করেছি, বা হচ্ছে মাঝে মধ্যে এখানেও আমাদের অফিসিয়াল যে গাড়ি থাকে সেটা ব্যবহার করতে হয় আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে। কারণ আমি তো এখান থেকে চট্টগ্রামে যেতে আমি হয়তো বা মাঝে মধ্যে মাইক্রোতে নিয়েও যেতে পারি, মাঝে মধ্যে আমি পাবলিক বাসেও যেতে পারি, যেটা আছে। কিন্তু সেই জায়গায় এটা এমন না যে হচ্ছে আমি রিক্সাতে ছড়া অফই করে দিয়েছি, আমরা পাবলিক ট্রান্সপোর্টে উঠি না, মেট্রোতে চড়ি না, এটা এমন কোনো মানে এটা এমন কোনো বিষয় এখানে নেই। সব জায়গায় আমরা চড়ি। আমি তো বললামই, আমরা যখন এটাও করতে যাই তখন আমাদেরকে অনেক ধরনের কোশ্চেন করতে, মানে দেখতে যারা না পারে তার চলন বাঁকা। যেটা বলেছেন গাড়িতে চড়ার কারণে মানুষের যে সাইকোলজি, সেটা কি কম বুঝছেন? যে কারণে এনসিপির শেষ মিছিল বলেন, সমাবেশ বলেন, সেখানে লোক সমাগম কম। আপনারা কি মানুষের সেই জায়গাটাতে সাইকোলজি আমরা বুঝতে বলছি, আমরা লাস্ট যে মহানগরের আমরা প্রোগ্রামটা করেছি সেখানে তো আমাদের প্রায় 20,000 উপর মানুষজন হয়েছে। তো আমাদের একটা নতুন রাজনৈতিক দল, আপনি যেটা হচ্ছে 2 মাস 2.5 মাস হয়েছে, যার সদস্য সংগ্রহ কার্যক্রমে আমরা শুরু করি নাই, সেটাকে যদি আপনি 50 বছর একটা রাজনৈতিক দলের সাথে এবং 2-2বার 3-3বার ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের সাথে তুলনা করতে যান, তাহলে তো অনেকগুলো সমস্যা। পাশাপাশি হচ্ছে সরকারের যে ইস্যুগুলো, অনেকগুলো বিষয় আছে। ইস্টাবলিশমেন্ট কীভাবে হচ্ছে আমাদের বিরুদ্ধে, আমরা যদি সেটা বলি, ইস্টাবলিশমেন্ট আসলেই চাই না দ্বিদলীয় রাজনীতির বাইরে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক শক্তি গড়ে উঠুক। এর মেইন কারণ হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে দুদক ফিএসের একটা নিউজ হয়েছিল, একেবারে মুখরোচক নিউজ, যে হচ্ছে ফিএস এত টাকা দুর্নীতি করেছে, বাট কোথাও থেকে 1 কোটি টাকা নিয়েছে বা 50 লাখ টাকা নিয়েছে, এইরকম কোনো একটা রেকর্ড ছাড়াই এই ধরনের একটা নিউজ করা হয়েছে। পরবর্তীতে প্রতিবেদনের মুখে নিউজটা সরিয়ে ফেলা হয়েছে। তারপরে একযোগে বাংলাদেশের 34টা জেলা উপজেলার এলজিডি কার্যালয়ে ফিএস দুর্নীতি করছে কিনা সেটার জন্য দুদক গিয়েছে। এটাকে আমরা ওয়েলকাম জানাই, এটা হওয়া উচিত, বাংলাদেশের মানুষের সামনে স্বচ্ছতা আসা উচিত। বাট এই দুদক, যে একসময় বেগম জিয়ার মনে হয় পিএস ছিলেন বা এপিএস ছিলেন, দুদকের চেয়ারম্যান যিনি, সেই দুদক আসার পরে আওয়ামী লীগ এমপিদের সম্পদের হিসাব নেওয়ার জন্য কয়টা অফিসে তলব করেছে? এই এস্টাবলিশমেন্ট আমাদের বিরুদ্ধে। আমরা কেন বলি নির্বাচন কমিশন যেখানে সরাসরি একটা দলের ভাষায় কথা বলা শুরু করছে। নির্বাচন কমিশন প্রধান কাদের মানে হচ্ছে তালিকা থেকে হয়েছে, আমরা সেটা সবাই জানি যে হচ্ছে বিএনপির তালিকা থেকে এসেছে। তারা যখন বলে যে হচ্ছে স্থানীয় সরকারটা আমরা রাজনৈতিক ভাষা, যে স্থানীয় সরকার আমরা চাই, বিএনপি পরে চাই, যখন হচ্ছে এটা নিয়ে আলাপ হয় তখন তারা সরাসরি জানিয়ে দেয় যে স্থানীয় সরকার নির্বাচন আমরা করতে পারবো না। তার মানে বিএনপি যেটা চাচ্ছে আপনি সেদিকে যাচ্ছেন। ইশরাক ভাই মেয়র ইলেকশনে হেরেছেন, একটা অবৈধ নির্বাচন হয়েছে, সেখানে অবৈধ নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। উনি প্রথমে আবেদন করেছিলেন যে হচ্ছে নির্বাচনকে অবৈধ ঘোষণা করে যেন হচ্ছে নতুন নির্বাচন করা হয়, কিন্তু পরবর্তীতে এই আবেদনটাকে চেঞ্জ করে করা হয়েছে যে হচ্ছে আমাকে মেয়র ঘোষণা করা হোক। সেখানে নির্বাচন কমিশন এটার বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ থেকে সেখানে আদালতেই দাঁড়ায় নেই।
ইশরাক ভাই একটা রায় নিয়ে আসলো, সেই রায়ের ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে বিষয়টা জানতে চাওয়া হলে যে আইন মন্ত্রণালয় মতামত দিবে, কিন্তু আইন মন্ত্রণালয় মতামত দেওয়ার আগেই তারা 2 দিনের মাথায় প্রজ্ঞাপন জারি করে দিল ইশরাক ভাইকে মেয়র ঘোষণা করবে। কিন্তু ঠিক একই বিষয়, একই ঘটনা ফয়জুল করিমের ব্যাপারে হয়নি। কারণ একটা আপনার ফয়জুল করিমের ব্যাপারে কিন্তু হচ্ছে আদালতের নির্বাচন কমিশন লড়াই করেছে, কিন্তু ইশরাক ভাইয়ের ব্যাপারে লড়াই করেনি। আপনার ইস্টাবলিশমেন্ট আমাদের বিরুদ্ধে কীভাবে, আমরা যখন হচ্ছে আপনার ব্যাপারে সুপ্পুর ব্যাপারে কথা বলেছি, এর ব্যাপারে কথা বলেছি, ডিরেক্টলি অস্বীকার করেছে। আওয়ামী লীগ ব্যানের ব্যাপারে কথা বলেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, তারা ডিরেক্টলি এটার বিরোধিতা করেছে। কিন্তু পরবর্তীতে আমাকে একটু 1 মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, পরবর্তীতে কিন্তু হচ্ছে এখন এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি সহ সবাই কথা বলতেছে, কিন্তু সেদিন কিন্তু বলা নাই। সেদিন আমরা যে মুভমেন্ট তৈরি করেছিলাম সেই মুভমেন্টে সাপোর্ট দেয় না, আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে বলা হচ্ছে মব ভায়োলেন্সের ব্যাপার নিয়ে কথা বলা হচ্ছে, সুশীলতা নিয়ে কথা বলা হচ্ছে। আসলেই আপনি মব ভায়োলেন্স বা সুশীলতা কোনটার কথা বলবেন? সুশীলতা দিয়ে তো হচ্ছে 16 বছরে আওয়ামী লীগকে সরানো যায় নাই। আওয়ামী লীগ সরেছে কীভাবে? 2000 জনকে হত্যা করে সরেছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াইটা কোথায় হয়েছে? গুলির সামনে আমাদের বুক সিটিয়ে দাঁড়াতে হয়েছে, আমাদের লাঠি হাতে নেওয়ারও আমাদের সুযোগ হয়নি। এবং সেই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করছে সুশীলতা দিয়ে না, সেটাকে আমাদের পাল্টা প্রতিরোধ হিসেবে আমরা করছি। সুতরাং এই আওয়ামী লীগের ব্যাপারে আপনারা যখন হচ্ছে সুশীলতা দেখাতে যাবেন, তখন আমাদের মধ্যে অবশ্যই প্রশ্ন আসবে। একই জায়গায় সর্বশেষ যে হচ্ছে এই সরকারের আমরা নিয়োগ করতে, এই সরকার বলেছে, কিন্তু সরকারের কোনো কার্যক্রমে বিপ্লবের কোনো ধরনের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। সরকারের প্রতিটা কার্যক্রমের ক্ষেত্রে যতই ব্যর্থতা হচ্ছে, সবগুলোকে আসিফ মাহমুদকে টার্গেট করা হচ্ছে, মাহফুজ আলমকে টার্গেট করা হচ্ছে, আসিফ নজরুল স্যারকে টার্গেট করা হচ্ছে। যেই 3 জন সরাসরি আন্দোলন অংশগ্রহণ করেছে, সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সেই 3 জনকে টার্গেট করা হচ্ছে। যারা সরাসরি অংশগ্রহণ করে নাই তাদেরকে টার্গেট করা হচ্ছে। আমি মনে করি এনাদেরকে সরকার থেকে সরে আসা উচিত, কারণ সরকারের থেকে তারা বিপ্লবের যেই অভ্যুত্থানের যে চাহিদা সেটা পূরণ করতে পারছে না। এখন আসেন আবার রাজপথে আমরা আবার আন্দোলন করে আবার আমরা সেই চাহিদাটা পূরণ করি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ থাইল্যান্ডে গিয়েছেন, বুধবার রাতে দেশ ছাড়েন তিনি। তার সাথে তার এক ছেলে ও শ্যালক ছিলেন। বিমানবন্দর সূত্র জানায় নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ থেকে বাধা দেওয়া হয়নি। পরিবার জানিয়েছে দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন। ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন, তার পুত্র, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 124 জনের বিরুদ্ধে একটি মামলা হয় 14 জানুয়ারি। সেই মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও নাম আছে। এই ঘটনা নিয়ে নানা রকম মত পাওয়া যাচ্ছে, যেমন এনসিপির হাসনাত আব্দুল্লাহ বলেছেন খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। নানা জনের নানা মত, ক্ষোভ, চুপ থাকা, এসব কোন দৃষ্টিতে দেখছেন? আমি তার আগে একটা বিষয় একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে ইশরাকের মেয়র হওয়া। ইশরাক আদালতে গিয়েছে এবং আদালতের একটা প্রসেসের ভেতর দিয়ে তিনি মেয়র হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে আনতে পেরেছেন। কিন্তু উত্তরের মেয়র কোন পদ্ধতিতে হয়েছেন? উত্তরের মেয়রকে তো কোথাও যেতে হয়নি, উনি তো একটি তকবীরের বলে এসে বসে গিয়েছেন। তো আদালতে যাওয়া বেশি ভালো নাকি তকবীর করে বসে পড়া ভালো, কোনটা? এটা কিন্তু মানুষের মনে প্রশ্ন আসবে। এবং তকবীর দিয়ে তার মানে নিয়োগ হলে সেটা ঠিক আছে, কিন্তু আদালত দিয়ে নিয়োগ হলে সেটা ঠিক নাই। ব্যাপারটা কি এরকম? আর আব্দুল হামিদ সাহেব থাইল্যান্ডে গিয়েছেন, যাওয়ার পরে এটা খবর হয়েছে। আব্দুল হামিদ সাহেব বিমানবন্দর দিয়ে গিয়েছেন এবং সরকারি ভাবে যদি কোনো নিষেধাজ্ঞা থাকতো তাহলে নিশ্চয়ই তিনি যেতে পারতেন না। আইনত কারণে যদি কোনো বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা না থাকে, এবং সেই নিষেধাজ্ঞা কেবল দিতে পারেন কিন্তু আদালত, সরকার কিন্তু দিতে পারেন না। সরকারের এটা হয় না, আদালতের নিষেধে কেবলমাত্র আপনি আপনার বিদেশ ভ্রমণের অধিকার হারাতে পারেন। এটাও কিন্তু একটা নাগরিক অধিকার। ফলে 91 বছর বয়সে একজন লোক যদি চিকিৎসার কারণে বা যে কোনো কারণেই তিনি গিয়ে থাকেন, তিনি গেলে সেটা যদি আইন ভঙ্গ করে গিয়ে থাকেন তাহলে সেই বিষয়ে প্রতিবাদ জানানো যায়। কিন্তু তিনি যদি আইনের মধ্যে থেকে গিয়ে থাকেন তাহলে আমাদেরকে আশা করতে হবে যে তিনি ফিরে আসবেন। যদি তিনি ফিরে আসেন তাহলে বিষয়টি প্রমাণিত হবে যে তিনি আসলে দেশ থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে এবং কোনোদিন না ফেরার উদ্দেশ্যে বের হন নাই। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, খুব ছোট করে বলতে হবে, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু মৌলিক বিষয়ে একমত হবে এমন প্রত্যাশা করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ। তিনি বলেছেন প্রতিটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে, কিন্তু পাশাপাশি যেটা দরকার সবাইকে কতগুলো মৌলিক জায়গায় একমত হতে হবে। রাজনৈতিক দলগুলো ছাড় দেওয়ার চর্চা কি আসলে করে? মৌলিক জায়গায় একমত হওয়া কি সম্ভব? একদম না, খুবই সম্ভব মৌলিক জায়গায় একমত হওয়া। কেননা যদি আপনি আলাপ আলোচনা করেন, আলাপ আলোচনার ভিত্তিতে কিছু কিছু জিনিসে তো আপনি মৌলিকভাবে একমত হতেই পারেন, হওয়াটা একেবারে অসম্ভব কিছু না। বাট আপনি তো এখন আলাপ আলোচনা করে সংবিধান পরিবর্তন করতে পারবেন না, আলাপ আলোচনা করে এমন কিছু করতে পারবেন না যেমন করিডোর, এটা আলাপ আলোচনা করে করা যাবে না। সেই কারণে আপনাকে
ওনার আশাবাদ ভালো এবং অনেক কিছু নিয়ে ওনারা কাজ করতেছেন। তা আমাদের দেখতে হবে যে এই আশাবাদটা কতদূর পর্যন্ত যেতে পারে, সেই জি, পর্যন্ত জি, আপনি জি। অপেক্ষা করতে পারেন। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে প্রশ্ন করে তীব্র আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছিলেন আপনি। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক ডেপুটি প্রেস সচিব প্রশ্ন তুলেছেন, এই 24 ঘন্টার মধ্যেই দেখলাম তিনি প্রশ্ন তুলেছেন পাকিস্তান ভারতের যুদ্ধ নিয়ে বাংলাদেশি মিডিয়া ও ইন্টারিম সরকার সমর্থকদের ঘুম হারাম, কিন্তু সেন্ট মার্টিন জুড়ে যে কাছিমের চাষবাস চলছে সেই বিষয়ে সবার মুখে তালা। আপনি কি কোনো তালা দেখেন 30 সেকেন্ডে? আমি খুবই তালা দেখি, এবং আরো বড় একটি তালা আমরা দেখি যখন করিডোর নিয়ে এক একজন এক এক কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে আমরা নীতিগতভাবে একমত হয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গে আবার প্রেস সচিব উনি আবার তীব্র প্রতিবাদ করে বলেন যে না, আমাদের উপরে কোনো চাপ হয়নি এবং আমরা অ্যান্টনিও গুতেরেসের সাথে আমাদের কোনো আলাপ হয়নি। তাহলে আসলে সম্মতটা কার সঙ্গে হয়েছেন? এবং এই যে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কোনো রকম কোনো আলোচনা না করে, দেশের মানুষকে কিচ্ছু জানতে না দিয়ে, আমাদের নিরাপত্তা উপদেষ্টা যখন খুব শক্তভাবে বলেন যে আমরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রেখেছি এবং রেখে যাব, তখন সেটা আমাদেরকে ভীত করে। এবং একটা কথা দিয়ে শেষ করি, অলরেডি কিন্তু জান্তা সরকার এই ব্যাপারে গত মাসে এই সরকারকে একটি চিঠি দিয়েছে, যেই চিঠির ব্যাপারে বাংলাদেশের সাধারণ মানুষ এখনো এবং আমরা পলিটিক্যাল পার্টি জানি না। এই জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশ তার জন্মের পরে এত ভঙ্গুর অবস্থায় আর কোনোদিন পড়ে নাই। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকবেন।